হ্যাঁ, আমাদের কি মূলত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি ছিল 2 নাম্বার করে 5টা প্রশ্ন আমাদের লিখতে হয়েছিল, 10 মার্কস। এগুলির কিন্তু পরীক্ষার নাম্বারিংয়ের মধ্যে এগুলির মধ্যে কিন্তু ছোটোখাটো পরিবর্তন হয়, ছোটোখাটো পরিবর্তন। যেমন এই 5 নাম্বার করে 2 মার্ক করে না, এটা আবার গতবার আগের বারও ছিল 1 নাম্বার করে 10টা প্রশ্ন আনসার করতে, এক কথায় উত্তর আর কি, এটা কি আর ওটা কি, নিজের থেকে কিছু প্রশ্ন হয়। আর কোনো বই আছে তো আগের, আচ্ছা ট্যাক্সের বই একটা কালেক্ট করে নিতে হবে, কাজ করতে সুবিধা হবে। এরকম বেশ কিছু প্রশ্ন। তারপর হচ্ছে টিকা আকারে কিছু থাকে, শর্ট নোটস, ওইটা এরকম 10 মার্কের মধ্যে থাকে। টিকা 2 মার্ক করে 5টা টিকা প্রশ্ন এরকম দেখলাম, যেটা 1 মার্ক করে তখন ছিল 2 মার্ক করে এরকম। তারপর হচ্ছে একটা অঙ্ক থাকে, ক্যালকুলেশন মেকিংটা আমরা কীভাবে করবো, ট্যাক্স ধরবো কীভাবে, তার জন্য তো একটা দরকার। তারপর হচ্ছে ইংরেজিতে টুকিটাকি কোনো একটা বিষয়, ইংরেজিতে কয়েকটা লাইন কোনো একটা টপিক্সের উপর লিখতে দেওয়া হয়। আমাকে যে 100 পেতে হবে দরকার নাই তো, আমার 50 মার্কস হলে পাস। তার জন্য ওইটা নিয়ে আমরা কভার করবো। ওগুলি জাস্ট রিলেটেড কিছু ইস্যুগুলো আমরা বলে দেবো কী কী পড়বো, যেগুলো আমাদের কমন পড়বো। 5 নম্বর হচ্ছে যে একটা রচনা লিখতে দিবে, 1 নাম্বার হচ্ছে রচনা লিখতে দেবে, ওইটা মোটামুটি 10 মার্ক। বাংলায় 10 মার্ক। হ্যাঁ, এরপর হচ্ছে গেলে ইংলিশে একটা লিখতে দিবে, বাংলা একটা লিখতে দেবে, ছোটো প্রশ্ন দিবে, টিকা দিবে, এগুলি দিবে। এরপর হচ্ছে এইবার রাজস্ব সংক্রান্ত প্রশ্ন আমাদের দিবে, এটা হচ্ছে মোটামুটি। বাকি প্রশ্নগুলি এরকম রাজস্ব রিলেটেড প্রশ্নগুলি, ট্যাক্স কীভাবে ধরে, আপনি মানে ক্লায়েন্টকে যে ডিল করবেন, বেসিকটা যদি না জানেন আপনি, ক্লায়েন্ট তো বুঝবেই না, যাব ক্লায়েন্ট বুঝে যাবে। একবার 2বার প্রশ্ন করার পর যখন আপনি ট্যাক্স নিয়ে গরিমসি করবেন, সেকেন্ড টাইম আসবে না। তাহলে এই জায়গাটা আমরা পড়বো এইরকম বাকি প্রশ্ন মিলিয়ে মোটামুটি 100 মার্কসের প্রশ্ন। তাহলে আমার ছোটো ছোটো প্রশ্ন পড়তে হবে, টিকা পড়তে হবে, তারপর ব্রড প্রশ্ন একটা লিখতে দেবে, ডিটেল কিছু 10 মার্কসের। তারপর ইংলিশে টুকিটাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেবে। গতবারের প্রশ্নটা যেরকম আসছিল, আবার কোনো একটা বিষয় গাছের বৃক্ষরোপণ উপকারিতার উপরে লেখো, মানে এমন প্রশ্ন গেছে গতবার চান্স যেটা গেছে। হ্যাঁ, এরকম ছোটো ছোটো প্রশ্ন বিষয়ের মধ্যে আসে। ঘুরে আসছেন, বসেন। আমাদের মূলত ট্যাক্সটা বোঝার জন্য আমাদের টোটাল ট্যাক্সের কাজ করব। বললে উনিও অ্যাডভোকেট, কিন্তু গাজীপুর বারে ওনার হয়েছে, কিন্তু এখন নামগঞ্জে অবস্থান করতেছেন। এবার হয়েছে যে হলো না, কয়েকদিন আগে রেজাল্ট দিল না, ওর নাম হচ্ছে আলপনা, গাজীপুর বার, কিন্তু উনি থাকেন না নামগঞ্জে। তাহলে ট্যাক্সের আমরা যেহেতু ব্যাপারগুলি বুঝতে হবে, আমাদের বেসিক পড়াগুলি আমার পড়তেই হবে। হ্যাঁ, যেমন অনলাইনে পারবিন আছেন, পারবিন হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া বার, পারবিন হচ্ছে আমার কাছে পড়েছে একবার ফার্স্ট ইয়ার থেকে। ও, আপনি তো ঢাকা বারে জমা দিয়েছেন, কিন্তু থাকেন তো ওখানে। হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে ঢাকা বারে থাকতে গেলে, যেহেতু আপনার বড় চেম্বার আছে, ঢাকা চেষ্টা করতে হবে। তাহলে ট্যাক্সের ক্ষেত্রে আমাদের বেসিক ছোটো ছোটো প্রশ্নগুলি পড়তে পড়তে বড় বড় বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার করতে হবে। আসলে আমরা মানে রাজস্ব আইনটার মেন ডায়াগ্রামটা কীরকম, আমাদের রাজস্ব আইনটা আগে ছিল হচ্ছে 1984 সালে আয়কর অধ্যাদেশ। মানে আমাদের কাছে যে বইটা আছে, এটা হলো এইরকম, আমরা ফার্স্ট ইয়ার এরকম বই পড়তাম, রাজস্ব আইনের বই। পরবর্তীতে সরকার ওই আইনটাকে পুরো বাতিল করে দিয়ে নতুন একটা আইন নিয়ে আসলো। আইনা বললো আগের পড়া বাদ, 23 থেকে এখন যা হচ্ছে তুমি এইভাবে থাকবে। এখন আয়করের যে বিষয়গুলি আসবে, যেগুলি ছোটো ছোটো প্রশ্নগুলি বেসিক পড়াগুলির মধ্যে, বড়গুলির মধ্যেই গুরুত্বপূর্ণ, ওগুলি আমাদের যদি বেসিকটা বোঝে, তাহলে যারা পরীক্ষা দিবে তারা ছোটো ছোটো প্রশ্নগুলি বুঝতে পারবে। আর আমরা যারা জানার জন্য পড়ছি, তারা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ 1984 সালে আইনগুলি এখন আর নাই। যারা ল পড়ে আসেন শেষ,
23-এর আগে যারা রাজস্ব করছেন ওগুলি বাদ না মানে কি ব্যাপক চেঞ্জ। 23-এর আইন এই যে বললাম এই যে এটা তো গ্যাজেট, সরকারি গ্যাজেট তো এটা। আমাদের রাজস্ব হ্যালো জি ও হ্যাঁ দিয়ে যান। আচ্ছা 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 এখন রাজস্ব আমরা ছোটো ছোটো প্রশ্ন পড়ার আগে আমরা মানে বড়টা পড়ে বা ছোটো ছোটো প্রশ্নের মধ্যে করবো। আমরা দেখবো ক্যালকুলেশন কেমনে করে, ট্যাক্স কীভাবে ধরে, ট্যাক্স কীভাবে কোনগুলির ক্ষেত্রে কোনগুলি ট্যাক্স ইনভেস্ট করলে ছাড়, কোনগুলির ক্ষেত্রে কীরকম। যেমন ডিপোজিট আমরা যে মাসে 5,000 করে 2,000 করে রাখি, এগুলি রাখলে বছর ট্যাক্স দেওয়ার সময় ছাড় পাওয়া যায়। বছরে একটা করেও যদি করা হয়, বছরে একটা করে যদি একটা সঞ্চয়পত্র করে 1 লাখ টাকার একটা বা একটা ডিপোজিট করে মান্থলি, এটা ক্ষেত্রে আবার মূল ট্যাক্স যত হবে ওখান থেকে ছাড় দেওয়া যাবে। ওগুলো আমরা জানবো, আমরা একদম শুরু থেকে বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা একবারে যাওয়ার চেষ্টা করবো আমরা কর কাকে বলে, আয় কাকে বলে, এবার আয় কর কাকে বলে, এগুলো হচ্ছে আমাদের বেসিক পড়া। তাহলে আমরা দেখার চেষ্টা করবো আমাদের কর কাকে বলে। বলুন কারো কোনো আইডিয়া আছে কিনা? ফার্স্ট ইয়ারের পরে থাকলে বলেন যে কর মানে এটা। স্যার ওই কোনো ব্যক্তির বছরের একটা আর্থিক বছরে যে পরিমাণ অর্থ স্যার সে একটা নির্দিষ্ট মানে আয় করছে, এটার একটা নির্দিষ্ট সীমা অতিক্রম হলে সরকারকে যে নির্দিষ্ট হারে মানে অর্থ প্রদান করতে হইবে তো স্যার। না হিসাব ব্যাপারটা এইরকম না, নির্দিষ্ট হারের ব্যাপারটা এইরকম না। আমাদের মনে রাখতে হবে আমরা যখন আইটিপির পরীক্ষাগুলির মধ্যে মূলত কি কি বিষয়গুলি পড়ে, রাজস্ব আইন পড়ে এবং এর সাথে সাথে অর্থ আইন এবং আরও টুকিটাকি বেসিক কিছু দান করা আইন, এগুলো আমরা পড়বো। এইগুলো আমরা পড়ার মধ্যে থাকবে, ওগুলো আমরা পড়বো, ওগুলো আমরা বেসিকটার মধ্যে নিব। ফার্স্ট যে কোশ্চেনটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা, একটা রাষ্ট্র চলে কীভাবে, রাষ্ট্র চলে কীভাবে, কিসের উপরে চলে। রাষ্ট্রর উৎস হচ্ছে এই পাবলিকের টাকা, বিদেশি বিনিয়োগ সহ ইত্যাদি, এগুলি বলে সরকারি অর্থ ব্যবস্থা, পাবলিক ফিনান্স বলে এটাকে। হ্যাঁ, বিভিন্ন মনীষীরা বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করছেন, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা দেখব রাষ্ট্র কীভাবে চলে। বলা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা কেন আমাদের এটা জানতেই হয়। কারণ হচ্ছে রাষ্ট্র যে কাজ করবে, মুসলমানদের ট্যাক্স, ধর্মীয় ট্যাক্স কত %? মুসলমানদের ধর্মীয় কর যদি বলি আমি, তাহলে এটা কত %? কীভাবে ধরে? যাকে আমরা জাকাত বলি, কীভাবে ধরে, কতটুকু ধরে? স্বর্ণের উপর যেগুলি, এগুলির যে মার্কেট ভ্যালুটা আসবে, স্বর্ণের দাম ওঠানামা করতেছে, বাজার অস্থিতিশীল, তাহলে মিনিমাম যে রেটটা থাকবে ওই রেট যদি, আচ্ছা আমি একটু ন্যাশনাল শিট করি। ওকে, তাহলে সরকার মুসলমানদের অর্থ ব্যবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির কাছ থেকে বড়জোর কত টাকা নিতে পারবেন? 2.5% টাকা। তাও কখন? যদি এই টাকাটা 1 বছর তার কাছে র্যান্ডমলি থাকে। 1 বছর কম থাকলে যদি এর মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু ট্যাক্সের মধ্যে আসতেছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেমটা আমাদের এখানে এই মুহূর্তে কাজ করতে পারবে কি না। প্রথমত হচ্ছে আমাদের অর্থনৈতিক সূত্র অনুযায়ী যদি আমরা চিন্তা করতে হয়, তাহলে এই জায়গার ক্ষেত্রে আমাদের ভাববার বিষয় আছে।